প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্থ স্টকে। গতকালই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তার সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ছিল এ ভাষণ। তাতে তিনি এ পর্যন্ত তার সরকার কি কি করেছেন এবং তাদের কি কি প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সে বিষয়ে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের সবচেয়ে ভালো লেগেছে যে কথাটি আমার, সেটি হচ্ছে তিনি বলেছেন, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। এইরকম মন খুলে সমালোচনাকে ইনভাইট করার কোনো শাসক বাংলাদেশে এ পর্যন্ত আসেনি। যদিও আমরা কাউকে শাসক হোক এটা চাই না, চাই পরিচালক হোক, রাষ্ট্র পরিচালক। তো সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ধন্যবাদ পেতে পারেন। এখন যেহেতু তিনি মন খুলে সমালোচনা করতে বলেছেন, তাই তার এতদিন ধরে আমরা তার যে প্রশংসা করেছি তার সঙ্গে কিছু সমালোচনাও যুক্ত হওয়া দরকার। তার ভাষণ শুনবার আগে আমি ব্যক্তিগতভাবে মিলিয়েছিলাম যে এই মুহূর্তের যে বার্নিং ইস্যু, যা সমস্যা আছে, সে বিষয়ে আমরা কি কি শুনতে চাই, তার মধ্যে তিনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করেন। তিনি তার যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমি সারমর্ম করেছি এইভাবে: তাৎক্ষণিক হতাশা, দীর্ঘমেয়াদী আশা। তার বক্তব্যের মধ্যে বেশিরভাগই কি করবেন, কি পরিকল্পনা, কি করতে যাচ্ছেন এবং কি কমিটি করেছেন সেই সব নিয়ে খুব সুন্দর পরিকল্পনা উপস্থাপন করেছেন। তাতে আমরা আশাবাদী হয়েছি। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আশাবাদের জায়গা। কিন্তু তাৎক্ষণিকভাবে এদেশের মানুষ যেসব নিয়ে এই মুহূর্তে বিরক্ত, যেসব জিনিস নিয়ে তাৎক্ষণিক সমাধান আশা করে, সেই বিষয়ে তার এক্সপ্লেনেশন ছিল অত্যন্ত দুর্বল। যেমন দ্রব্যমূল্য। মানুষ দ্রব্যমূল্য নিয়ে খুব কঠিন অবস্থায় আছে দীর্ঘদিন ধরে। আমাদের মধ্যে এরকম একটা ধারণা আছে, বিভিন্ন রিপোর্টে, অ্যানালাইসিসে আমরা জানতাম যে একজন কৃষকের খামার থেকে, ক্ষেত থেকে একটা পণ্য উৎপাদনের পরে শহর পর্যন্ত আসতে বা বিক্রয়ের জন্য হাট বাজার পর্যন্ত যেতে যে পর্যায়গুলি পার হতে হয়, সেখানে পর্যায়ে পর্যায়ে বা স্তরে স্তরে দুর্নীতি, চাঁদাবাজি এবং নানান রকমের সমস্যা ছিল। এরকম রিপোর্ট আমরা জানতাম যে একটি ট্রাক আসতে গেলে, রাজশাহী থেকে ঢাকায় আসতে গেলে বা চিটাগাং থেকে ঢাকায় আসতে গেলে কতগুলো পয়েন্টে তাকে কত টাকা করে রাস্তায় পুলিশকে বা বিভিন্ন গ্রুপকে ঘুষ দিতে হয়। তাতে দ্রব্যমূল্য বেড়ে যায়। বিভিন্ন হাটে বাজারের ইজারা, নানান রকমের সমস্যা বেড়ে যায়। এমনকি কিছু কিছু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। ব্যবসায়ী সিন্ডিকেটরা দাম বাড়িয়ে দিয়ে মানুষের পকেট কাটে, সেটাও আমরা জানতাম। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সময় তো আমরা সেই পুরনো কথার মতোই বলি, দুষ্টর লোকরা পালিয়ে গেছে। তো দুষ্ট লোকরা পালিয়ে যদি গিয়ে থাকে, তাহলে এই সিন্ডিকেট বাণিজ্যটা এখন কারা করছে? পথে পথে চাঁদাবাজিটা এখন কারা করছে? নিশ্চয়ই কেউ করছে না। যদি না করে থাকে, তাহলে দ্রব্যমূল্য যে হারে কমার কথা ছিল সেটি তো কমলো না। সে বিষয়ে কেন কমলো না, এই ব্যাখ্যাটা আমাদের জানার অধিকার আছে, সেটি আমাদের জানবার দরকার ছিল। এবং কত দিনের মধ্যে কিভাবে দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে আনবেন সে সম্পর্কে আমাদের কিছু ধারণা আমরা পেতে পারতাম, সেটি পাইনি। দ্বিতীয় হতাশার জায়গা যেটা, ঢাকা শহরের যানজট সাংঘাতিকভাবে বেড়ে গেছে। মানুষ বিরক্ত যে না, আগের থেকে যানজট বাড়লো কেন? নিশ্চয়ই এর পিছনে একটা কারণ আছে। ট্রাফিক পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন করছে না, সংখ্যা কমে গেছে কিনা, অনেকেই কাজে যোগদান করেননি। সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যারা দাঙ্গা পুলিশ ছিল বা বিভিন্ন থানার পুলিশ, তাদের ব্যাপার একরকম, কিন্তু ট্রাফিক পুলিশও কি ওইভাবেই পালিয়ে গিয়ে আর আসেনি? তার সংখ্যা কত? তাহলে ট্রাফিক পুলিশ রাস্তায় আগের মতো দায়িত্ব পালন করছে কিনা, না করলে কেন করছে না, এবং তাদের দিয়ে কি করে আমরা এই দায়িত্ব পালন করিয়ে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়? যানজট হঠাৎ করে এরকম বেড়ে যাওয়ার তো বিশেষ কোনো কারণ নেই, বরং চোর লুটেরা গোষ্ঠী অনেকে পালিয়ে থাকায় তাদের ওই প্রাইভেট কারের চলাচল তো কমেছে। গাড়ির সংখ্যা কমার কথা, বাড়ার তো কথা না। তাহলে যানজট বাড়লো কেন? তার সমাধান নিয়ে কি চিন্তা আছে আমরা কিন্তু
সেটিও পাইনি। আরও কিছু বিষয় আছে, যেমন বিদ্যুতের লোডশেডিং বেড়ে গেছে, এটা সত্য। এটা প্রথম কথা হলো সত্যটাকে মেনে নিতে হবে যে হ্যাঁ, লোডশেডিং বেড়েছে, মানুষ বিরক্ত হচ্ছে। কেউ কেউ বলতে শুরু করেছে যে আগের থেকে লোডশেডিং বেশি হলো কেন, বিদ্যুৎ গেল কোথায়? এরও তো ব্যাখ্যা আছে। এই লুটেরা গোষ্ঠী গত 16 বছর ধরে কুইক রেন্টালের নামে একটা দুর্নীতির মেগা করাপশনের খাত উন্মুক্ত করেছিল তাদের দলীয় লোকজনের জন্য, এই গিভ অ্যান্ড টেকের বিজনেস, যার ফলে এই কুইক রেন্টালে হাজার হাজার কোটি টাকা গচ্চা গেছে এই দেশে, আমার আপনার পকেটের টাকা কেটে নিয়ে গেছে। বিদ্যুতের দাম বেড়েছে হু হু করে। এখন সেই কুইক রেন্টাল তো এইভাবে 1.5 যুগ ধরে কেউ পুষতে পারে না, সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, এরকম আইন করে ইন্ডেমনিটি আইন পাশ করেছে সংসদে। কত বড় চোরের চোর, কত বড় ডাকাত ছিল এই ফ্যাসিবাদ সরকার। এই সরকার সে কুইক রেন্টাল বন্ধ করে দিয়েছে, সুতরাং একটা ধাক্কা তো লাগতেই পারে। দ্বিতীয় হলো, আমরা কেউ তো বিদ্যুতের বিল বাকি রাখিনি গ্রাহক পর্যায়ে। 1 মাস বিদ্যুতের বিল বাকি থাকলে তো পরের মাসে লাইন কেটে দেওয়া হয়। এমনকি যেসব জায়গায় প্রিপেইড কার্ড দিয়ে বিদ্যুৎ ব্যবহার করি আমরা, সেটা তো অগ্রিম বিল দিয়ে দিচ্ছি। তাহলে আমরা সবাই গ্রাহকরা বিল দিলাম, এই লুটেরা গোষ্ঠী ফ্যাসিবাদ সরকার যাদের কাছ থেকে বিদ্যুৎ কিনেছে বা উৎপাদনকারী যারা, তাদের কাছে কেন বাকি রেখেছে? আদানি কেন বিদ্যুতের বিশাল অঙ্কের বকেয়ার জন্য এখন এই সরকারকে চিঠি দিচ্ছে? এই সব অব্যবস্থাপনা আছে। সুতরাং বিদ্যুতে হঠাৎ করে একটা হোঁচট খাওয়া, কিছু লোডশেডিং হওয়া, এটার এই কারণটা ব্যাখ্যা করা আমাদের প্রত্যাশিত ছিল, এবং এ থেকে উত্তরণের পথ কি এবং কতদিনের মধ্যে আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিবেন, সেই গাইডলাইনটা, সেই টাইমলাইনটা আমাদের জানার দরকার ছিল। সে বিষয়েও তেমন কিছু আমরা শুনতে পাইনি। তারপরে আছে অপরাধীর গ্রেপ্তার নিয়ে। এই যে আইন শৃঙ্খলা রক্ষা, নানান বিষয় ডিসিপ্লিন আনা, সেগুলি ঠিকমতো হচ্ছে না কেন? কারণ পুলিশ বাহিনী এই ফ্যাসিবাদী সরকারের অনেককে খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে পুলিশকে। তারা গণহত্যায় নির্বিচারে মানুষ মেরেছে, ছাত্র জনতা, রাজনৈতিক নেতাকর্মী সবাইকে মেরেছে। গত 16 বছর ধরে গুম খুম হত্যা হামলা মামলা গায়েবী মামলা দিয়েছে যথেচ্ছভাবে। ফলে তারা পালিয়ে গেছে এবং সেই ভয়ে আসছে না। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল 15 দিনের মধ্যে যারা যোগদান না করবে ধরে নেওয়া হবে তারা চাকরিচ্যুত হয়েছে বা তারা চাকরি করতে চায় না। 15 দিন পার হয়ে গেছে কবে, এখনো আমরা জানলাম না ঠিক কত সংখ্যক পুলিশ কাজে যোগদান করেনি। তাহলে তাদেরকে চাকরিচ্যুত বলে প্রজ্ঞাপন জারি করা হয়নি কেন, বা সেই সংখ্যাটা আমরা জানি না। তাহলে এই যে শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতা পূরণ করবার জন্য কত তাড়াতাড়ি পুলিশে লোক নিয়োগ দেওয়া হবে, সেটা যে পর্যন্ত নিতে বিসিএস লাগে না সেটা তো দ্রুতই নেওয়া সম্ভব। যেখানে বিসিএস দরকার সেটা স্পেশাল বিসিএস করা যায়। প্রশাসনও তাই। এমনকি এই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা যে ফ্যাসিবাদের যেই টুলস যারা আছে, তারাও ঠিকমতো হয়তো কাজ করছে না। এবং প্রশাসনকে অস্থির করবার জন্য, ব্যবসায়ীদের অস্থির করবার জন্য, বিভিন্ন সেক্টরকে উস্কে দেবার জন্য লোকের অভাব নাই। এই যে ডিসি নিয়োগ হলো, 2 দিনে 59টা জেলায় ডিসি নিয়োগ হয়েছে। ডিসি নিয়োগ হওয়ার পরে সেটা নিয়ে প্রতিবাদ উঠলো যে ফ্যাসিবাদের আমলে যারা সুবিধাভোগী, ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে নিজেদেরকে নিয়োজিত করেছিল, যারা নিজেরা রাতের ভোটে করায়, বিনা ভোটের এই সরকার প্রতিষ্ঠা করায় ভূমিকা রেখেছে, তাদেরকেই আবার বেছে ডিসি করা হয়েছে। প্রতিবাদ করলো বঞ্চিতরা। যদি তাদের এই প্রতিবাদ সঠিক না হতো, তাহলে পরের দিন গতকাল যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মিটিং ছিল সকাল 11টায়, সেটি স্থগিত করা হয়েছে। 6 জন ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে, 4 জনের জায়গা রদবদল করা হয়েছে, তারপরও অসন্তোষ আছে। তার মানে যারা অভিযোগটা যারা তুলেছিলেন তাদের অভিযোগ সঠিক ছিল। তাহলে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের তাদেরকে আবার এই যে আবার এম্পাওয়ার্ড করার জন্য এই কাজটি কে করেছে? একজন উপদেষ্টার নাম আলোচনায় এসেছে, নাম উল্লেখ করেই বলি, আলী ইমাম মজুমদার। তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের, জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি একটি বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মতো এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন বলে তার পদ থেকে সরিয়ে দেয়া হলো। আলী ইমাম মজুমদার কি করে এই পদে থাকেন? তার উদ্দেশ্য কি ছিল? সেই ফ্যাসিবাদের দোসরদের আবার ডিসি হিসেবে দিয়ে বিভিন্ন জেলার নিয়ন্ত্রণ হাতে নেওয়া? তাহলে এইরকম কাজ কারবারগুলো হচ্ছে কেন, এটা হচ্ছে সেই বিষয়ে আমরা ব্যাখ্যা জানতে চাই, সেই ব্যাখ্যাটা পাইনি আমরা। এই যে অপরাধীর গ্রেপ্তারের ব্যাপারে যে পুলিশ প্রশাসনের সহযোগিতা দরকার,
এক মাসে আমরা বড়জোর 2 ডজন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা বা খুনি লুটেরার অভিযুক্ত তাদের গ্রেফতার দেখেছি। 2000 গ্রেফতার হওয়ার দরকার ছিল, সেই রকমই পরিস্থিতি 16 বছরে তারা তৈরি করেছিল। মাত্র 2 ডজন গ্রেফতার, এবং তারা যেখানে আছে লুকিয়ে আছে। সেনাবাহিনীর তরফ থেকে বলেছিল তাদের ওইখানে 400-র উপরে মানুষকে তারা আশ্রয় দিয়েছিল, প্রাণ বাঁচানোর জন্য আবেদন করেছিল, তাই তাদেরকে নাকি আবার ছেড়েও দিয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুন্ডার ভূমিকায় অবতীর্ণ হয়ে যে বক্তব্য দিতেন হাসান মাহমুদ, শুনলাম তাকে এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে, আবার শুনি বেলজিয়াম চলে গেছে। হারুন কোথায়? বিপ্লব কোথায়? পুলিশের সেই সব খুনি পুলিশ অফিসার যারা, তারা কোথায়? বড় বড় নেতা যারা খুনির থেকেও খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তারা কোথায়? গ্রেফতার নাই। হয়তো এটারও ব্যাখ্যা আছে যে পুলিশ গ্রেফতার করবে, সেই পুলিশের মধ্যে এখনো পর্যন্ত অধিকাংশ হচ্ছে ওই ফ্যাসিবাদের তাদের লালিত পালিত পোষ্যরা। তারা সিরিয়াসলি এই গ্রেফতারের জন্য দায়িত্ব পালন করছে না। তাহলে সেটা কি করে করাবেন? সেই কথাগুলো তো আমরা জানতে চাই, মানুষের জানার অধিকার আছে। নতুন নিয়োগ নিয়ে তেমন কোনো আশাবাদের কথাও আমরা শুনলাম না। যেমন এই নতুন নিয়োগ, এই যে প্রশাসনের শূন্যতা, 16 বছর ধরে যাদের বঞ্চিত করা হয়েছে, তাদের ব্যাপারে আপনি নতুন নিয়োগের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, কত দিনের মধ্যে নেবেন? এমনকি বিশেষ বিসিএস নিয়োগ কিছু কিছু জায়গায় যেখানে শূন্যতা পূরণ করতে হবে, অথবা এই ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী যারা আছে তাদেরকে যদি আপনার নিউট্রাল করার মতো যদি আপনি এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে আপনি নিয়োগ না দেন, তাহলে সেটি পারবে না, এটার দেশ চালাতে পারবে না। এরকম হলে সেই উদ্যোগটা কোথায়? সে ব্যাপারেও আমরা জানলাম না। প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে কমিটি করা হয়েছে এবং একজন করে প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। সেই প্রধান নিয়োগ নিয়েও যারা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিতে থাকার মতো ভূমিকা পালন করেছেন, তাদের কারো কারো নাম এখানে আছে। এমন একজন নাম আছে যিনি প্রকাশ্যে বক্তব্যই দিয়ে বসেছিলেন যে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই এখন নির্বাচন দেওয়া ঠিক হবে না। অ্যাজ ইফ যে বিএনপিকে ঠেকানোর জন্যই নির্বাচন দেরি করতে হবে। তাদেরকে যদি কোনো একটা বিশেষ সেক্টর সংস্কারের প্রধান করা হয়, নিশ্চয়ই রাজনৈতিক শক্তিগুলোর আপত্তি থাকবে। এবং সংস্কার করতে হইলে এই সংস্কারটা যেহেতু ভবিষ্যতে নির্বাচিত সরকারকেই সংসদে পাশ করতে হবে, তাহলে এই সংস্কারের জায়গাগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের প্রতিফলনও দরকার ছিল। সেটি করা হয়েছে কিনা আমরা জানি না, সে বিষয়েও কোনো ব্যাখ্যা আমরা পাইনি। ফলে এতদিন ধরে অনেক ভালোর প্রশংসা যেমন করেছি, এখনো অনেক ভালো আছে, আমরা আশাবাদী তারা অনেক কিছু করবে, কিন্তু ওই প্রধান উপদেষ্টার ওই আহ্বানে সাড়া দিয়ে যা যা পাইনি, তাৎক্ষণিক যেই হতাশা তৈরি হয়েছে, সেটিও আজ বললাম। তবে দীর্ঘমেয়াদে এই যে সংস্কারের জন্য কমিটি করা হয়েছে, এর বেশিরভাগই ভালো হয়েছে এবং খুব যোগ্য অভিজ্ঞ লোকদের নেওয়া হয়েছে। আশা করি তারা এই সংস্কারগুলি করবে এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে সংস্কার হয়ে এদেশের এবং দেশের মানুষের পক্ষে তারা কাজ করবে। আর একটা বিষয়, নির্বাচন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো একটু ইঙ্গিত দেননি। যে রাজনৈতিক দলগুলোর যে প্রশ্ন, যে আকাঙ্ক্ষা, যে রোড ম্যাপ চাওয়া, সেই দিকেও তিনি যাননি। কিন্তু আমরা আশাবাদী হতে চাই, কারণ এদের যে সফলতা সেটার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের সফলতা। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, বাংলাদেশ ফেল করবে। সেজন্য তাদের এই আমাদের আকাঙ্ক্ষাগুলো তাদের উদ্দেশ্যে তুলে ধরো আমাদের দায়িত্ব বলে মনে করলাম, তাই তুলে ধরছি। কিন্তু তাদের সহযোগিতা আমাদের তাদের প্রতি থাকবে, সে প্রত্যাশাও রাখছি এবং সে অঙ্গীকারও করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।